লেখিকা কৃতি মুখার্জির মুখোশের আড়ালে। লেখিকা দিদির ফেসবুকে একটি পেজ আছে, মন কলমের আঙিনায়। আপনারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। সেখানে দিদি খুব সুন্দর সুন্দর গল্প লেখেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। দুর্গাপুরের রবীন্দ্রপল্লীর 32B নং বাড়িটায় আজ ভিড় গিজগিজ করছে। বাড়ির ছোট মেয়ে সিঞ্জিনী চ্যাটার্জি টানা 24 ঘন্টা নিখোঁজ থাকার পর অবশেষে গতকাল সিঞ্জিনীর মৃতদেহ তারই কলেজের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরের একটি ছোটখাটো জঙ্গলের মধ্যেকার নির্জন পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার হয়েছে। ইতিমধ্যে এই হত্যা মামলার যাবতীয় দায়িত্ব দেওয়া হয়েছে দুর্গাপুর থানার ইন্সপেক্টর সোমনাথ চক্রবর্তীকে। ওনার টিম চিরুনি তল্লাশি করার পরেও ঘটনাস্থল থেকে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যার দ্বারা খুনির সম্পর্কে কোনো নির্দিষ্ট ধারণা পাওয়া যায়। তাই সোমনাথ চক্রবর্তী খুনের কারণ নিয়ে রীতিমতো ধোঁয়াশায় আছেন। এদিকে মেয়ের এহেন মর্মান্তিক পরিণতি দেখার পর মা বাবা দুজনে ভীষণভাবে ভেঙে পড়েছেন। পোস্টমর্টেম রিপোর্টে কোনো শারীরিক নির্যাতনের প্রমাণ পাওয়া যায়নি, শুধু বলা হয়েছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে সিঞ্জিনীকে। বাবা অম্বিকেশ চ্যাটার্জির সঙ্গে প্রাথমিক কথা বলে ইন্সপেক্টর সোমনাথ বাবু জানতে পারলেন সিঞ্জিনী বরাবর ভালো ছাত্রী। গ্রাজুয়েশন কমপ্লিট করে বাড়ির সামনের কলেজেই MBA-তে অ্যাডমিশন নিয়েছিল সে। এবছর পুজোর আগেই MBA পাশ করার কথা ছিল। কলেজ ক্যাম্পাসিং থেকে চেন্নাইয়ের একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিটাও পাকা হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, নতুন বছরের শুরুতে দীর্ঘদিনের বন্ধু আকাশের সাথে বিয়ে হওয়ারও কথা তার। তবে ইদানিং মেয়ে কোনো ঝুট ঝামেলায় জড়িয়েছিল কিনা বা কোনো গোপন শত্রু ছিল কিনা সে বিষয়ে তার বাবা মা কিছু বলতে পারলেন না। এদিকে সিঞ্জিনীর বান্ধবী মৌলি পুলিশকে জানালো সিঞ্জিনী যেদিন নিখোঁজ হয় সেদিন তাদের কলেজে নবীন বরণের অনুষ্ঠান ছিল, আর তাতে সিঞ্জিনী অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে ছিল। টিফিনের পর অনুষ্ঠান যখন পুনরায় শুরু হয় তখন থেকে সিঞ্জিনীকে আর দেখা যায়নি, যার ফলে অনুষ্ঠান শুরু হতেও বেশ কিছুটা দেরি হয়ে যায়। যেহেতু কলেজ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মেয়েটির মৃতদেহ পাওয়া গেছে, তাই সোমনাথ বাবুর মনে হলো ইনফরমেশনের জন্য সিঞ্জিনীর কলেজেও একবার যাওয়া উচিত, যদি ওর ব্যাপারে কিছু জানা যায়। কারণ সিঞ্জিনীর পরিবারে ওর বাবা মা ছাড়া কেউ নেই, তাই সহকর্মীদের নিয়ে তিনি সোজা কলেজের উদ্দেশ্যে রওনা দিলেন। আধ ঘন্টা পর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে পুলিশ গাড়িটা এসে থামালো। পুলিশ আসতে দেখে রিসেপশনের মেয়েটি বেশ থতমত খেয়ে গেল। কোনো রকমে জিজ্ঞেস করল, ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? সোমনাথ বাবু মেয়েটিকে জানালেন তিনি MBA ডিপার্টমেন্টের টিচার এবং স্টুডেন্টদের সাথে কথা বলতে চান। মেয়েটি অনুমতি চেয়ে নিয়ে প্রিন্সিপালকে ফোনে পুরো বিষয়টা জানালো। মিনিট 5 পরে রিসেপশনে এসে হাজির হলেন প্রিন্সিপাল অমিতাভ দত্ত। সোমনাথ বাবুকে তিনি জানালেন সিঞ্জিনীর ব্যাপারটা উনি গতকাল রাতেই জেনেছেন, এমনকি ডিপার্টমেন্টের সকলেও জানে। তারপর নিজেই ওনাদেরকে সাথে করে ডিপার্টমেন্টে নিয়ে গেলেন। সোমনাথ বাবু 3 তলায় পৌঁছে তার 2 জন সহকর্মীকে সিঞ্জিনীর বন্ধু বান্ধবদের সাথে কথা বলার নির্দেশ দিয়ে নিজে অমিতাভ বাবুর সাথে HOD'র চেম্বারে প্রবেশ করলেন। প্রিন্সিপালের সাথে ইন্সপেক্টরকে আসতে দেখে HOD স্যার একটু যেন চমকে গেলেন। হাতের ফাইলটা নামিয়ে রেখে উত্তর দিলেন, হ্যালো, গুড মর্নিং স্যার। সোমনাথ বাবু গম্ভীর গলায় সোজা বলে উঠলেন, সিঞ্জিনী চ্যাটার্জির ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে এসেছি। HOD বললেন, হ্যাঁ স্যার, নিশ্চয়ই, আমি এই ডিপার্টমেন্টের HOD, বলুন কি জানতে চান। কিন্তু তার আগে কি নেবেন বলুন, চা না কফি? নো থ্যাংক ইউ, এখন সময় নেই বিনোদবাবু, সোমনাথ বাবু উত্তর দিলেন। চমকে উঠলেন বিনোদ স্যার, ঢোক গিলে উত্তর দিলেন, আপনি আমার নাম কি করে জানলেন স্যার? ফোনটা টেবিলের ওপর রেখে সোমনাথ বাবু উত্তর দিলেন, এখনই এত ভয় পাবেন না বিনোদবাবু, ইনভেস্টিগেশনের এই তো শুরু। আপনার নামটা আমি দরজার নেম প্লেটে দেখেছি। বিনোদবাবুকে দেখে মনে হলো সোমনাথ বাবুর উত্তরে তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। ইন্সপেক্টর স্যার প্রশ্ন শুরু করল, আচ্ছা বিনোদবাবু, আপনাদের ডিপার্টমেন্টে মোট কতজন টিচার আছেন? মোট 4 জন ছিলাম, তবে অর্ধেন্দু স্যার গত মাসে রিটায়ার্ড করায় এখন 3 জন আছি। আমি, দিব্য স্যার আর অনিক স্যার, যিনি গত সপ্তাহে জয়েন করেছেন।
সিঞ্জিনীকে আপনি কতদিন ধরে চেনেন? মেয়েটিকে স্টুডেন্ট হিসাবে কেমন লাগতো আপনার? বিনোদবাবু বলতে লাগলেন, সিঞ্জিনী 1 বছর আগে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আমাদের কলেজে MBA-এর জন্য ভর্তি হয়। অত্যন্ত শান্ত ভদ্র স্বভাবের মেয়ে ছিল, পড়াশোনাতে ভালোই ছিল। আমি শুনেছিলাম পরীক্ষা হোক বা প্রেজেন্টেশন সাবমিশন, যে কোনো ব্যাপারেই ও বড্ড বেশি নার্ভাস হয়ে পড়ত। তবে আপনি বাকি টিচারদের সাথে কথা বলে দেখুন, যদি তারা আরও কিছু আপনাকে বলতে পারে। আফটার অল আমি তো HOD, আমাকে বেশিরভাগ সময় অফিসিয়াল কাজে ব্যস্ত থাকতে হয়। সোমনাথ বাবু বললেন, বেশ, তবে টিচার্স রুমে যাওয়া যাক। আর হ্যাঁ, যাবার সময় আমি কলেজের CCTV ফুটেজটা নিয়ে যাব। প্রিন্সিপাল স্যার জানালেন তিনি আর এখানে থাকতে পারবেন না, একটি জরুরি মিটিং তাকে অ্যাটেন্ড করতে হবে। সোমনাথ বাবুর অনুমতি নিয়ে তিনি চলে গেলেন। বিনোদ স্যারের সাথে সোমনাথ বাবু টিচার্স রুমে পৌঁছলেন। রুমে তখন অনিক স্যার ও দিব্য স্যার ছিলেন। তার মধ্যে অনিকবাবু জানালেন উনি গত সপ্তাহে জয়েন করেছেন, তাই সিঞ্জিনী সম্পর্কে উনি যেটুকু শুনেছেন পুরোটাই বাকিদের মুখে। নিজস্ব কোনো অভিজ্ঞতা তার নেই। ইতিমধ্যে ক্লাসের সময় হয়ে এলো। সোমনাথ বাবুর অনুমতি নিয়ে তিনি চলে গেলেন। বিনোদ স্যারকেও চলে যেতে বললেন সোমনাথ বাবু। উনি চলে যাবার পর কথা শুরু হলো দিব্য ভট্টাচার্যের সাথে। সিঞ্জিনী কেমন মেয়ে ছিল দিব্যবাবু? দিব্য স্যার একটু চুপ করে থাকার পর বলতে শুরু করলেন, আমি এই কলেজে HR পড়াই। সিঞ্জিনীরও স্পেশাল পেপারে HR ছিল। বিভিন্ন নোটসের প্রয়োজন পড়লে, পড়া বুঝতে অসুবিধা হলে বাকিদের মতো সেও আমার কাছে আসতো। আচ্ছা দিব্যবাবু, সিঞ্জিনী কি আপনার ফেভারিট স্টুডেন্ট ছিল? না না সোমনাথ বাবু, সেরকম কিছু না। এমনিতেই এটা ম্যানেজমেন্ট কলেজ, কাজে বুঝতেই পারছেন। কোনো স্টুডেন্টের সাথে আলাদা করে কথা বলা মানে বাকিরা তার অন্য মিনিং বের করবে। তাই আমি সবার সাথে ব্যালেন্সড রিলেশনশিপ রাখতাম। তবে হ্যাঁ, সিঞ্জিনী মেয়েটার মধ্যে একটা সারল্য ছিল, তাই ওকে আমার স্টুডেন্ট হিসাবে ভালো লাগতো। কিন্তু সেটার অন্য কোনো মানে প্লিজ বের করবেন না। ফাংশনের দিন মানে যেদিন থেকে সিঞ্জিনী নিখোঁজ ছিল, সেদিন আপনি সিঞ্জিনীকে ঠিক কতবার দেখেছিলেন? সেদিন সিঞ্জিনী কেন, কারোর সাথেই আমার দেখা হয়নি। আমাকেও কেউ দেখতে পায়নি বলতে পারেন। ঠিক বুঝলাম না, কি বলতে চাইছেন আপনি? মানে ছোট শালির বিয়ে উপলক্ষে আমি গত 4 দিন ধরে ছুটিতে ছিলাম, আজ সকালে জয়েন করেছি। ওকে, আই সি মিস্টার ভট্টাচার্য। আজ তবে আসি, দরকার পড়লে শীঘ্রই আমাদের আবার দেখা হবে। নিশ্চয়ই, থ্যাংক ইউ। সোমনাথ বাবু ফুটেজের সিডিগুলো নিয়ে বেরিয়ে এলেন। মাথায় হাজার রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চিন্তা করতে করতে গাড়িটার সামনে এসে দাঁড়ালেন তিনি। আর এখানে দাঁড়িয়ে চিন্তা করে লাভ নেই, অগত্যা ফোন করে ডেকে নিলেন তার 2 সহকর্মীকে। গাড়িতে উঠে সহকর্মীরা সোমনাথ বাবুকে জানালো মৌলির মতো বাকি স্টুডেন্টরাও বলেছে সিঞ্জিনী ভালো, শান্ত স্বভাবের মেয়ে ছিল। নবীন বরণের দিন বেশ সুন্দর অ্যাঙ্কারিংও করছিল, কিন্তু লাঞ্চের পর ওকে আর দেখা যায়নি। গাড়ির থেকে বাইরের দিকে তাকালেন সোমনাথ বাবু। ভাবতে লাগলেন একটা 22-23 বছরের মেয়ের সাথে কার কি এমন শত্রুতা থাকতে পারে যার জন্য তাকে খুন হয়ে যেতে হলো। তবে হ্যাঁ, একটা উঠতি বয়সের মেয়ে জীবনে যা কিছু চাওয়ার আকাঙ্ক্ষা রাখতে পারে তার প্রায় অধিকাংশই সিঞ্জিনী পেয়ে গিয়েছিল। তাহলে কি এটাই শত্রুতার কারণ? কেউ কি প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কাজ করে বসল? কিন্তু কে কে করতে পারে এমন ঘৃণ্য কাজ? কে হতে পারে সিঞ্জিনীর হত্যাকারী? প্রিন্সিপাল অমিতাভ দত্ত, HOD বিনোদ রায়, HR টিচার দিব্য ভট্টাচার্য, অর্ধেন্দু স্যার, অনিক স্যার, হবু স্বামী আকাশ সেন, মৌলি, নাকি নেপথ্যে আছে আরও অন্য কেউ? এখন ঘড়িতে দুপুর 1:30। থানায় লাঞ্চ ব্রেক চলছে। সোমনাথবাবু নিজের কেবিনে বসে এক দৃষ্টে তাকিয়ে আছেন দেওয়াল ঘড়িটার দিকে। মনে মনে ভাবছেন অনুষ্ঠানের দিনও নিশ্চয়ই এমন সময়ই কলেজে লাঞ্চ ব্রেক হয়েছিল, আর তারপর থেকে সিঞ্জিনীকে কোথাও দেখতে পাওয়া যায়নি। পাওয়া গেল একেবারে 24 ঘন্টা পর মৃতদেহ রূপে। এখনও অবধি তেমন কোনো ক্লু তিনি জোগাড় করে উঠতে পারেননি, কারণ মৃতদেহের কাছে এমন কোনো বস্তু ছিল না যার দ্বারা প্রমাণ করা যেতে পারে খুনি কে। এমনকি বডি জলে ফেলে দেওয়ায় কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি। অতএব বন্ধু বান্ধব না আত্মীয় স্বজন কে এই খুনের পেছনে জড়িত সেটা তিনি এখনই পরিষ্কার করে বুঝতে পারছেন না।
যাই হোক, ব্রেকটা মিটে গেলে মিস্টার সামন্তর সাথে সিসিটিভি ফুটেজটা দেখতে বসতে হবে। ব্রেকের পর মিস্টার সামন্তর সাথে ফুটেজটা দেখতে বসলেন সোমনাথ বাবু। নীল শাড়িতে বেশ লাস্যময়ী লাগছিল সিঞ্জিনীকে সেদিন। গলার স্বরটাও বেশ মিষ্টি। না, এখানে আর বেশি কিছু দেখার নেই। রিভার্স করে অনুষ্ঠানটা এগিয়ে দিলেন। ওই যে লাঞ্চ ব্রেকের অ্যানাউন্স করছে একটা ছেলে, পাশে সিঞ্জিনী। ওই তো ওরা দুজন স্টেজ থেকে নেমে হলের দরজাটা দিয়ে বেরিয়ে গেল। কিন্তু ছেলেটাকে, ভিডিওটাকে বন্ধ করে ফোন করলেন এইচওডিকে। হ্যালো মিস্টার রায়, আমি ইন্সপেক্টর সোমনাথ চক্রবর্তী বলছি। অ্যাঙ্কারিংয়ের ফুটেজটা দেখছিলাম। সিঞ্জিনীর সাথে একটি ছেলেকে দেখলাম। ছেলেটিকে জানতে পারি? বিনোদ স্যার বললেন, ও আচ্ছা, ওই ছেলেটি। ওর নাম সায়ন্তন বসু। আপনি চাইলে কাল ওর সাথে কথা বলতে পারেন। ঠিক আছে, দরকার পড়লে আপনাকে ইনফর্ম করব। থ্যাংক ইউ। পরের দিন সোমনাথবাবু সকাল 10:30 নাগাদ পৌঁছলেন সিঞ্জিনীর বান্ধবী মৌলির বাড়িতে। মৌলি তখন কলেজ যাবার তোড়জোড় করছিল। সোমনাথবাবুকে ড্রয়িং রুমে বসালেন মৌলির বাবা তাপস বসু। ইউনিফর্ম পরে মৌলি এসে বসল সোমনাথবাবুর সামনের সোফাটায়। কথা শুরু হলো। মৌলি, সায়ন্তনকে তুমি নিশ্চয়ই চেনো? হ্যাঁ স্যার, চিনি। ও আমাদের ব্যাচমেট। ভীষণ হেল্পফুল ছেলে। ওর দাদা MBA স্টুডেন্ট ছিল বলে আমাদেরকে প্রায় নোটস দিয়ে হেল্প করে। সিঞ্জিনীকেও ফার্স্ট ইয়ারে ম্যাথসের পেপারগুলোতে অনেক হেল্প করেছে। তারপর বসন্ত উৎসবের দিন হঠাৎ যেন চুপ করে গেল মৌলি। সোমনাথবাবু প্রশ্ন করলেন মৌলিকে, বসন্ত উৎসবের দিন কি হয়েছিল? বসন্ত উৎসবের দিন সায়ন্তন নিজের ভালোবাসার কথা সিঞ্জিনীকে বলতে গিয়েছিল, আর তাতেই সিঞ্জিনী ভীষণ রেগে যায়। চর মারতেও গিয়েছিল। আমরা সবাই মিলে ওকে আটকে দিই। তারপর থেকে অবশ্য সায়ন্তন যতটা সম্ভব ওকে এড়িয়ে চলার চেষ্টা করত। আসলে সমস্ত ঘটনার পেছনে সায়ন্তনের কোনো দোষ নেই স্যার। ও জানতই না আকাশদার সাথে সিঞ্জিনীর বিয়ে ঠিক হয়ে গেছে, আর তাই হয়তো ওকে প্রপোজ করতে গিয়েছিল। নয়তো সায়ন্তনের মতো ছেলে জেনে বুঝে এমন একটা কাজ করবে না বলেই আমার বিশ্বাস। সোমনাথবাবু আবার প্রশ্ন করলেন, আকাশের সাথে তোমার পরিচয় কিভাবে? মৌলি আবার বলতে শুরু করলো, আকাশদার বাড়ি আমাদের পাড়াতেই ছিল স্যার। বছর 2 আগে চাকরি পাবার পর ও ফ্যামিলির সাথে কলকাতায় শিফট করে। তারপর একদিন সিঞ্জিনী আমাকে জানালো ওদের বিয়ে ঠিক হয়ে গেছে। আমিও তখনই জানতে পারি ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে। সোমনাথবাবু বললেন, নবীন বরণের দিন সিঞ্জিনী লাঞ্চ ব্রেকের পর কোথায় গিয়েছিল বা কোথায় যেতে পারে সে ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে মৌলি? মৌলির মুখটা দেখে মনে হলো ও ভীষণ ভয় পেয়ে গেছে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, আকাশদার সেদিন দুপুরে দুর্গাপুরেই আসার কথা ছিল। বিয়ের কি সব শপিং টপিংয়ের ব্যাপারে, তাই সিঞ্জিনীকে দেখতে না পেয়ে আমি ভেবেছিলাম ও হয়তো আকাশদার সাথে বেরিয়ে পড়েছে। একবার যদিও আমার মনে হয়েছিল কাউকে না বলেও বেরোবে না, কিন্তু তারপর ভাবলাম স্যারেদের কাছে বকা খাওয়ার ভয়ে হয়তো না বলে বেরিয়ে গেছে। কিন্তু আমাকে একটা কথা বলো মৌলি, এত কিছুর পরেও সায়ন্তন সিঞ্জিনীর সাথে অ্যাঙ্কারিং করতে রাজি কি করে হয়ে গেল? আসলে স্যার, আমাদের তো ম্যানেজমেন্ট কলেজ। সাংস্কৃতিক জগতের সাথে যোগাযোগ আছে এমন মানুষের সংখ্যা খুবই কম। আর সিঞ্জিনী সায়ন্তন দুজনেরই বরাবর নাচ গানের ব্যাপারে উৎসাহ ছিল, তাই বিনোদ স্যারই ওদের দুজনকে পুরো ফাংশনটা সামলানোর দায়িত্ব দিয়েছিলেন। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। মৌলি, তোমাকে একটা রিকোয়েস্ট করছি। আমি যে বাড়িতে এসে তোমার সাথে কথা বলেছি, এটা যেন তোমার বন্ধু বান্ধব বা কলেজের এখনই কেউ জানতে না পারে। ওকে? ওকে স্যার, আমি কাউকে বলবো না। মৌলির বাড়ি থেকে বেরিয়ে এলেন সোমনাথবাবু। রহস্যের জটটা আরও যেন বেশি জটিল হয়ে পড়ল। সন্দেহের তালিকায় আরও 2টো নাম যুক্ত হলো, সায়ন্তন আর আকাশ। হতে পারে সায়ন্তন অপমানের বদলা নিতে সিঞ্জিনীকে খুন করেছে। আবার এও হতে পারে আকাশ অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল, আর সিঞ্জিনী সেটা জেনে ফেলায় এই হত্যার ছক কষা হয়েছিল। নয়তো বেছে বেছে অনুষ্ঠানের দিনই কেন আকাশ দুর্গাপুরে আসবে? বিয়ের তো এখনো ঢের দেরি। না, আর দেরি করলে চলবে না। সিঞ্জিনীর কল লিস্টটা আজই বের করতে হবে। মৃত্যুর আগেও কার কার সাথে কি কথা বলেছে জানতেই হবে। সোমনাথবাবু ফোন লাগালেন সামন্তবাবুকে। সোমনাথবাবু বললেন,
সামন্তবাবু, সিঞ্জিনী চ্যাটার্জির কলিং লিস্টটা যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেঞ্জ করুন, আমি ফিরে গিয়ে চেক করব। ড্রাইভারকে নিয়ে মৌলির বাড়ি থেকে সোজা সিঞ্জিনীর কলেজে পৌঁছলেন সোমনাথবাবু। এইচওডির কেবিনে গিয়ে বললেন, মিস্টার রায়, সায়ন্তনকে একবার ডেকে দিতে হবে যে। ওকে, জাস্ট এ মিনিট। কলিং বেল বাজিয়ে ক্লার্ককে ডেকে বললেন, MBA ফাইনাল ইয়ারের ক্লাস থেকে সায়ন্তন বসুকে ডেকে দিন। কিছুক্ষণ পর ক্লার্কের সাথে বিনোদ স্যারের কেবিনে এসে উপস্থিত হল সায়ন্তন বসু। সোমনাথবাবু জানালেন উনি সায়ন্তনের সাথে একা কথা বলতে চান। ডিপার্টমেন্টের সামনের বাগানটায় দুজনের কথা শুরু হলো। সোমনাথবাবু বললেন, তুমি কি সিঞ্জিনীকে ভালোবাসতে সায়ন্তন? সিঞ্জিনীকে আমার ভালো লাগতো, তারপর ভালো লাগাটা কখন যে ভালোবাসায় বদলে গিয়েছিল নিজেও টের পাইনি। কিন্তু বিশ্বাস করুন স্যার, ওর সাথে অন্য কারোর বিয়ে ঠিক হয়েছে জানলে আমি কখনোই ওসব কথা ওকে বলতে যেতাম না, কোনো দিন না। আর সিঞ্জিনী তোমাকে অপমান করেছিল বলেই তুমি ওকে খুন করে তার প্রতিশোধ নিলে, তাই তো? এসব আপনি কি বলছেন স্যার? আমি কেন সিঞ্জিনীকে খুন করব? কেন? ও তো তোমাকে সবার সামনে বসন্ত উৎসবে অপমান করেছিল। শুধু তাই নয়, তুমি আর ও স্টেজ থেকে নেমে একই সাথে হল থেকে বেরিয়েছিলে। ও বসন্ত উৎসব আপনি কি করে জানলেন স্যার? আমি কি করে জানলাম সেটা বড় কথা নয়, কথা হলো তুমি ওকে খুন করার প্ল্যানটা কিভাবে করলে। দেখুন স্যার, আমি কোনো প্ল্যান করিনি, এমনকি ওই ঘটনার পর থেকে ওর সাথে কথাও বলতাম না। নেহাত বিনোদ স্যারের মুখের ওপর কথা বলতে পারিনি, তাই ওর সাথে অ্যাঙ্কারিংয়ে রাজি হয়েছিলাম। আর হ্যাঁ, সেদিন হল থেকে আমরা একসাথে বেরোলেও আমি সোজা খাবারের জায়গায় চলে গেছিলাম, আর অনুষ্ঠান শুরু না হওয়া অবধি ওখানেই ছিলাম। চাইলে আপনি বাকিদের জিজ্ঞেস করে দেখতে পারেন। আমি কাকে কি জিজ্ঞেস করব সেটা তোমাকে বলে দিতে হবে না। যাই হোক, তুমি এখন আসতে পারো, তবে হ্যাঁ, আমার থেকে কিছু লুকোনোর চেষ্টা করো না, তাতে ভালো কিছু হবে না। চলে গেল সায়ন্তন। সোমনাথবাবু বুঝতে পারলেন পুলিশি জেরায় ছেলেটি বেশ বিরক্তই হয়েছে, কিন্তু তাতে ওনার কিছু করার নেই। সিঞ্জিনী হত্যা মামলার সমাধান তাকে করতেই হবে। থানায় ফিরে এসে সামন্তবাবুকে নিজের কেবিনে ডাকলেন সোমনাথবাবু। স্যার, সিঞ্জিনী ওর বিভিন্ন বন্ধু বান্ধবদের রোজই ফোন করত, তবে মারা যাবার আগে দুবার আকাশ সেনকে, মানে ওনার হবু স্বামীকে, একবার বাড়িতে আর একবার লাঞ্চ টাইম শুরু হবার পর নিজেই নিজের আরেকটা নাম্বারে ফোন করেছিল। মানে কি যাতা বলছো তুমি? নিজেকে কেন ফোন করবে? ওর কি মাথা খারাপ? হতে পারে যাকে ফোন করতো তার নামও সিঞ্জিনী। হতে পারে, তবে সিঞ্জিনী প্রায় এমন একটা নাম্বারে ফোন করত যে সিমের নামও সিঞ্জিনী নামে সেভ করা, তাই বললাম আর কি। আরেকটা কথা স্যার, ওই নাম্বারে ফোন করলে কেউ কিন্তু কোনো কথা বলতো না, ও একাই কথা বলে যেত। তাই একটু সন্দেহ হচ্ছে মেয়েটার মাথা টাথা খারাপ ছিল না তো স্যার? সামন্ত, রেকর্ডিংগুলো আমার টেবিলে রেখে দিয়ে তুমি যাও এখান থেকে, আমি ডাকলে পরে আসবে। ওকে স্যার। সোমনাথবাবু বেশ কয়েক মাস আগের একটা রেকর্ডিং স্টার্ট করলেন। রেকর্ডিংয়ে সিঞ্জিনীর গলা, প্লিজ আমার সাথে এমন করো না, তোমার এই প্রস্তাবে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি কেন বুঝতে পারছো না? আকাশ জানতে পারলে আমি কোনোদিন আর ওর কাছে মুখ দেখাতে পারবো না। অপর প্রান্তটা কিন্তু একেবারে নিশ্চুপ, এক ফোঁটা আওয়াজ নেই, তার মানে সামন্ত ঠিক কথা বলছিল। এই নাম্বারে ফোন করে সিঞ্জিনী একাই কথা বলতো। আবার ওই নাম্বারে অন্য একটা রেকর্ডিং চালু করলেন সোমনাথবাবু, সেই সিঞ্জিনীর গলা। দেখো, তুমি আমার সাথে এমনটা করতে থাকলে আমি কিন্তু সবাইকে সত্যিটা জানাতে বাধ্য হব। অপর প্রান্ত এখনো নিশ্চুপ। তাহলে কি সামন্ত ঠিক কথা বলছে? সিঞ্জিনীর মানসিক সমস্যা ছিল? ও নিজেই নিজের সাথে কথা বলতো, কিন্তু তাহলে খুনটা করলো কে? রহস্যটা বেশ গভীর। সোমনাথবাবু এবার অন্য একটি নাম্বারের রেকর্ডিং চালু করলেন। নাম্বারটি মৌলির। দুই বান্ধবীর কথোপকথন শোনা যাচ্ছে। মৌলি বলছে, নিঃসন্দেহে তুই আমার ভালো বন্ধু, কিন্তু সায়ন্তনকে তুই আজ ওভাবে অপমান করলি কেন? এত সাহস তুই পাস কোথা থেকে? ও রিয়েলি কেন ইনসাল্ট করেছি তার কৈফিয়ত তোকে দিতে হবে? তবে শোন, ওরকম হুটহাট করে আমাকে প্রপোজ করার সাহস দেখালে আমি একবার নয়
1000বার অপমান করব। হুটহাট করে মানে? আমরা কি কেউ জানতাম যে আকাশদার সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে? তেমনি ন্যাচারালি সায়ন্তনও জানতো না। তোর বড্ড গায়ে লাগছে সায়ন্তনের অপমানটা? ভালো টালো বাসিস নাকি ওকে? উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল মৌলি। পরের কল আকাশের সাথে। প্লিজ আকাশ, ট্রাস্ট মি, তুমি যা ভাবছো ওরকম কিচ্ছু নয়। আমি শুধু তোমাকেই ভালোবাসি। রিয়েলি? তাহলে আমি যা দেখেছি তার সবটাই মিথ্যে নাকি আমার চোখ খারাপ? এটা বললে তোমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে সুবিধে হবে। তুমি এটা কিভাবে আমার সাথে কথা বলছো আকাশ? শাট আপ সিঞ্জিনি, আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ ইউ, সো প্লিজ লিভ মি অ্যালোন। ফোনটা কেটে দিল আকাশ। তার মানে ইদানিং ওদের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছিল না। কিন্তু ওদের মধ্যে সমস্যাটা কি নিয়েছিল? সিঞ্জিনির কোনো মানসিক সমস্যার কথা কি আকাশ জেনে গিয়েছিল, না অন্য কোনো সম্পর্ক ছিল যেটা আকাশ জানতে পেরেছিল? তবে একটা জিনিস পরিষ্কার, সিঞ্জিনি মেয়েটা বন্ধু বান্ধবদের সাথে বেশ সাবলীলভাবেই কথা বলতো, ঠিক 8-5টা মেয়ের মতো। কিন্তু অন্য সিঞ্জিনি নাম্বারটা থেকে ফোন এলেই ও কেমন যেন ভয় পেয়ে যেত, কান্নাকাটি করত। না, এভাবে হবে না। সমাধানের অন্য রাস্তা তাকে খুঁজে বের করতেই হবে। কলিং বেল বাজিয়ে সামন্তবাবুকে ডেকে নিলেন সোমনাথবাবু। সিঞ্জিনির নাম্বারের হোয়াটসঅ্যাপ ডিটেলস তাড়াতাড়ি বের করুন। কলকাতা থেকে আকাশ সেনের সাথে দেখা করে আমি রাতে নাইট ডিউটি জয়েন করে সব এভিডেন্সগুলো চেক করব। আপনি এখন কলকাতা যাবেন স্যার, কিন্তু আকাশ সেনের অ্যাড্রেসটা তো। সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি আমার বলা কাজটা শুরু করুন প্লিজ। ওকে স্যার। সিঞ্জিনির বাবার থেকে আকাশের বাড়ি এবং অফিসের ঠিকানা নিয়ে সোমনাথবাবু কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন। প্রথমে গেলেন আকাশের বাড়ি। গিয়ে দেখলেন আকাশও আজ বাড়িতেই আছে। মনে মনে একটু হেসে বললেন, আকাশ সেনের ভাগ্যটা ভালো, অ্যাটলিস্ট অফিসের মধ্যে পুলিশি জেরার মুখে পড়তে হলো না। আকাশকে প্রশ্ন করলেন সোমনাথবাবু, সিঞ্জিনি মারা যাবার দিন আপনারও তো দুর্গাপুরে যাবার কথা ছিল, তাহলে আপনি গেলেন না কেন মিস্টার সেন? হ্যাঁ, যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ছুটি স্যাংশন হতে দেরি হয়ে যাওয়ায় আমি ঠিক করি নেক্সট ডেতেই একেবারে যাব। কিন্তু তারপর সিঞ্জিনির নিখোঁজ হবার খবরটা আসার পর আমরা রাতেই ফুল ফ্যামিলি রওনা হই। পৌঁছতে অবশ্য রাত 2:30 বেজে গিয়েছিল। সোমনাথবাবু বললেন, সিঞ্জিনির সাথে আপনি নতুন জীবন শুরু করতে যাচ্ছিলেন, কিন্তু বর্তমানে আপনাদের সম্পর্ক কেমন ছিল জানতে পারি? মানে কল রেকর্ডিং শুনে তো মনে হলো না আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক ছিল। প্লিজ ব্যাপারটা অন্যভাবে নেবেন না। অ্যাকচুয়ালি লাস্ট মান্থে আমি আর সিঞ্জিনি আমার এক বন্ধুর এনগেজমেন্ট উপলক্ষে দীঘা গিয়েছিলাম। সেখানে সিঞ্জিনির ফোনে আমি কিছু সেক্স চ্যাট দেখতে পাই। ফোন নাম্বারটা ওর ফোনে সেভ ছিল না, তাই আমি নিজের ট্রু কলারে নাম্বারটা সার্চ করি। সেখানে দেখতে পাই নাম্বারটা সিঞ্জিনি নামেই সেভ করা, ওর নামে আরেকটা সিম এবং ওই ধরনের কনভারসেশন। সব মিলিয়ে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমি সাথে সাথে ওকে সব কথা জিজ্ঞেস করি, বাট ও আমার কোনো প্রশ্নের ক্লিয়ারলি আনসার দেয়নি। তারপর থেকে আমাদের মধ্যে ছোটখাটো ঝামেলা লেগে থাকতো। আপনি সেদিন দুর্গাপুরে কেন যাচ্ছিলেন আকাশবাবু? আর সিঞ্জিনি বা আপনাকে দুবার কল করেছিল কেন? সিঞ্জিনির মা আমাদেরকে নিয়ে গয়নার দোকানে যাবেন বলেছিলেন আংটির অর্ডার দিতে, তাই দুর্গাপুরে যেতাম। আর সিঞ্জিনি ভেবেছিল ওর ওপর রাগ করে যদি আমি দুর্গাপুরে না আসি তাহলে ওকে বাবা মায়ের কাছে প্রশ্নের মুখে পড়তে হবে। তাই আমাকে ফোন করে বারবার জানতে চাইছিল কখন আসব। তবে হ্যাঁ, আরও কিছু বলতে চাইছিল, কিন্তু আমি তার আগেই ফোন কেটে দিই। এখন মনে হচ্ছে শুনলেই হয়তো ভালো করতাম, অন্তত ওকে এভাবে হারাতে হতো না। সোমনাথবাবু বললেন, আপনি যে দুর্গাপুরে সেদিন যাবেন না সেটা কি সিঞ্জিনিকে জানিয়ে দিয়েছিলেন? না, জানানো হয়নি। ভেবেছিলাম খানিক পরে জানিয়ে দেব, কিন্তু তারপর যতবারই ফোন করেছি ওর ফোন হয় নট রিচেবল নয় সুইচড অফ বলেছে। ওকে, আচ্ছা আকাশবাবু, সিঞ্জিনির ফোনের সেক্স চ্যাটগুলো তো আপনি দেখেছিলেন, তাহলে তারপরেও কেন বিয়েটা ভেঙে দিলেন না? কারণ সিঞ্জিনিকে আমি ভালোবাসি স্যার। ওকে বিয়ে করার কথাটাও বাড়িতে আমি প্রথম বলেছিলাম। সব কথাবার্তা এগোনোর পর নিজের বাবা মাকে এইসব কথা বলার সাহস আমার হয়নি। তাছাড়া আমার মনে কোথাও বিশ্বাস ছিল যে বিয়ের পর আমি সিঞ্জিনিকে বোঝালে ও নিশ্চয়ই এরকম একটা রাস্তা থেকে সরে আসবে। একটা রিকোয়েস্ট স্যার, উপযুক্ত প্রমাণ না পাওয়া অবধি আপনি এই কথাগুলো কাউকে প্লিজ বলবেন না,
তাতে আমার বাবা মায়ের সম্মানহানি হবে, আর সিঞ্জিনিকেও সবাই খারাপ বলবে। ও চলে গেছে ঠিকই, কিন্তু আমি চাই না আজও ওকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করুক। সোমনাথবাবু আকাশের সাথে কথা বলার পরেও পুরোপুরি নিশ্চিত হতে পারলেন না। তাছাড়া এতদূর যখন এসেছেন তখন শুধু আকাশের মুখের কথাগুলো বিশ্বাস করে ফিরে যাওয়াটা ঠিক হবে না। তাই তিনি সোজা চলে গেলেন আকাশের অফিসে। হেড অব দ্য ম্যানেজমেন্টের সাথে কথা বলে অনুষ্ঠানের দিনের অফিসের সিসিটিভি ফুটেজটা চেক করলেন। দেখলেন আকাশ সারাটা সকাল অফিসেই ছিল। এমনকি সিঞ্জিনি যখন হল থেকে বেরিয়ে যায় সেই সময়ও আকাশ অফিসেরই একটা মিটিং অ্যাটেন্ড করছিল। তার মানে আকাশকে পুরোপুরি সন্দেহ করা যাচ্ছে না। যদি ওই সিমের ব্যাপারে কিছু না জেনে থাকে। কিছুটা বিষণ্ণ মনে অফিস থেকে বেরিয়ে গাড়িতে এসে বসলেন সোমনাথবাবু। এত বছরের কর্মজীবনে এমন আশ্চর্য খুনের ঘটনা তিনি দেখেননি যার কোনো ক্লু বা হয়তো ক্লু আছে তার চোখের সামনে তিনি দেখতে পাচ্ছেন না। এমনটা তো হয় অনেক সময়, চোখের খুব সামনে থাকা সত্ত্বেও আমরা সেটাকে দেখতে পাই না বা মিস করে যাই। কিন্তু এক্ষেত্রে তেমন কিছু আছে কি? ইয়েস, আছে আছে। নিজের মনে চিৎকার করে উঠলেন সোমনাথবাবু। সঙ্গে সঙ্গে কল করলেন সামন্তবাবুকে। শুনুন সামন্তবাবু, আর একটা নাম্বার যেটা সিঞ্জিনির নামে সেভ করা, সেই নাম্বারটা লোকেশন ট্র্যাক করুন। আর কিছু জানতে পারলে আমাকে ইমিডিয়েট ইনফর্ম করবেন। আধ ঘন্টা পর সামন্তবাবু ফোন করে জানালেন, সরি স্যার, আনফর্চুনেটলি সিমটি যে কোম্পানির তার সার্ভারে কিছু প্রবলেম থাকার কারণে এখনই লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। এবার নিজের ওপর রীতিমতো রাগে ফেটে পড়লেন সোমনাথবাবু। এত বড় একটা ভুল তিনি করলেন কি করে? 2 দিন আগেও যদি বিষয়টা খেয়াল করতেন তাহলে এতক্ষণে খুনি হয়তো তার চোখের সামনে থাকতো। কিন্তু এখন আর এসব ভেবে কি হবে? যে দরজা বন্ধ তার জন্য অপেক্ষা করে তো আর বসে থাকা চলে না। তার যে অন্য দরজা খোলার চেষ্টা করতে হবে। রাত 12টা নাগাদ পৌঁছলেন তিনি পুলিশ স্টেশনে। কেবিনে ঢুকে দেখলেন সামন্তবাবু সব এভিডেন্স টেবিলে রেখে দিয়েছেন। ফ্রেশ হয়ে হালকা একটু ডিনার সেরে হোয়াটসঅ্যাপে মেসেজ চেক করতে লাগলেন তিনি। বন্ধু বান্ধব আকাশ সকলেই আছে হোয়াটসঅ্যাপে, সবার সাথে নর্মাল কনভারসেশন। তবে দ্বিতীয় সিঞ্জিনির নাম্বার থেকে প্রায় আসল সিঞ্জিনিকে নানা ধরনের কুপ্রস্তাব দেওয়া হতো, কিন্তু সিঞ্জিনি কখনোই সেটা মেনে নিতে চায়নি, বারবার বাধা দিয়েছে। তবু চাপের মুখে পড়ে তাকে বেশ কয়েকবার ব্যক্তিগত ছবি শেয়ার করতে হয়েছে। স্ক্রিনটা স্ক্রোল করতে করতে নিচের দিকে নেমে আসছিলেন, হঠাৎ একটা মেসেজে চোখ আটকে গেল তার। আজ যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু কাল তোমার কপালে অশেষ দুঃখ আছে। সোমনাথবাবু সাথে সাথে ডেটটা নোট করলেন ডায়েরিতে, 12ই জানুয়ারি। এই দিনটাতে কি এমন ছিল যার জন্য সিঞ্জিনি আগের দিন রাতে ব্যক্তিগত ছবি শেয়ার করতে রাজি হয়ে গেল অপর প্রান্তে থাকা মানুষটিকে? প্রশ্নে প্রশ্নে জেরবার হয়ে যাচ্ছেন সোমনাথবাবু। আবার একবার অনুষ্ঠানের দিনের সিঞ্জিনির কল রেকর্ডিংটা চালালেন। ফ্যামিলি নাম্বার থেকে সিঞ্জিনির মা ফোন করেছিল, একদম নর্মাল কথাবার্তা, সবটাই শুনলেন। এবার আকাশের সাথে কথা বলার রেকর্ডিংটা অন করলেন। প্লিজ আকাশ, আমার ওপর রাগ করে তুমি প্লিজ আশাটাকে না করো না, মা জানতে পারলে খুব কষ্ট পাবে। তার মানে আকাশ সত্যি কথাই বলেছে। সিঞ্জিনি ওকে আসার জন্য কল করেছিল, কারণ ও ভয় পেয়েছিল আকাশ হয়তো আসবে না। এবার সিঞ্জিনির দ্বিতীয় নাম্বারটা রেকর্ডিংটা অন করলেন। বললাম তো আজ আমার বেরোনো জাস্ট ইম্পসিবল, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অপর প্রান্তে প্রত্যেকবারের মতো এবারও কিছু না বলে ফোনটা কেটে দিল। না, রেকর্ডিং থেকে আর কোনো ক্লু পাওয়ার সম্ভাবনা নেই, তাই রেকর্ডারটা অফ করে দিলেন। একেই এতগুলো প্রশ্নের উত্তর অজানা, তার উপর এসে জুটল আরেকটা তারিখ। এবার এটার সমাধান তিনি কি করে করবেন? চেয়ারে বসে একসময় ঘুমিয়ে পড়লেন সোমনাথবাবু। ভোরের দিকে ঘুম ভাঙল। ঘড়িতে তাকিয়ে দেখলেন 6:45। এভিডেন্সগুলো লকারে রেখে চাবি নিয়ে চলে গেলেন নিজের কোয়ার্টারে। বেলার দিকে অন্ধকারে তীর ছোড়ার মতো হঠাৎই ফোন করলেন বিনোদ স্যারকে। গুড মর্নিং বিনোদ বাবু, এত সকালে ফোন করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, আপনি কি বলতে পারেন 12ই জানুয়ারি আপনাদের কলেজে বিশেষ কিছু ছিল কি না? বিনোদ স্যার বেশ কিছুক্ষণ ওয়েট করতে বললেন সোমনাথবাবুকে। তারপর ফোনটা ধরে বললেন, ইয়েস, ওই দিন আমাদের ডিপার্টমেন্টে প্রেজেন্টেশন সাবমিশনের ডেট ছিল, আর সিঞ্জিনি ওই পরীক্ষায় বেশ খারাপ রেজাল্ট করে। আসলে প্রেজেন্টেশন দেবার সময় ও বারবার থেমে যাচ্ছিল, অন্যমনস্ক হয়ে পড়ছিল, এমনকি প্রশ্নের ভুল উত্তরও দেয় কয়েকবার।
ছুটি হবার পর এ নিয়ে আমি ওকে বেশ বকাবকিও করেছিলাম। সোমনাথ বাবু বললেন, বিনোদ বাবু, আপনি শিওর যে 12ই জানুয়ারি এইসব ঘটনাগুলোই ঘটেছিল? ইয়েস, 100% স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আরেকটা রিকোয়েস্ট ছিল, কাইন্ডলি আপনাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ফোন নাম্বারগুলো সেন্ড করুন, ইটস আর্জেন্ট। ওকে স্যার, একটু টাইম দিন, পাঠিয়ে দিচ্ছি। ইয়েস, নো প্রবলেম, টেক টাইম। ফোনটা কেটে দেওয়ার পর সোমনাথ বাবু ভাবতে লাগলেন, তার মানে পরীক্ষার দিন সিঞ্জিনি আগের রাতে ঘটে যাওয়া ঘটনার কথা ভুলতে পারেনি, আর তাই বারবার ভুল করছিল, অন্য মনস্ক হয়ে পড়ছিল। ভুল হওয়াটাই স্বাভাবিক। যতই হোক ওরকম একটা ঘটনা দিনের পর দিন ঘটে গেলে তার মানসিক অবস্থা কি হতে পারে তা তিনি পুরোপুরি বুঝতে না পারলেও আন্দাজ করতে তো পারেন। তবে শান্তি এটাই যে তারিখের জটটা তিনি খুলতে পেরেছেন। এবার ওই নাম্বারে রহস্যটা সমাধান করতে পারলেই সব বেরিয়ে যাবে। নিজের মনেই বলে উঠলেন সোমনাথ বাবু। টুং করে একটা আওয়াজ হলো ফোনে। বিনোদ বাবু ডিটেলস পাঠিয়ে দিয়েছেন। পুরোটা একবার চেক করে নিলেন। মৌলির নাম্বারটাও আছে লিস্টে, তবে এখন যা পরিস্থিতি তাতে মৌলিকেও তিনি পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। এবার ফোন করলেন ডিপার্টমেন্টের আরেকজন স্টুডেন্ট কৌশিককে। হ্যালো কৌশিক, আমি ইন্সপেক্টর সোমনাথ চক্রবর্তী। তোমাদের কলেজে অনুষ্ঠানের দিন ব্রেক হবার পর সায়ন্তন কি তোমাদের সাথে ছিল নাকি বেরিয়েছিল কোথাও? না স্যার, সায়ন্তন আমাদের সাথেই ছিল। এমনিতেও আমাদের কলেজে ঢুকতে বা বেরোতে গেলে সবসময় মেন গেটের রেজিস্টারে সই করতে হয়, তাই একবার কলেজে ঢুকে গেলে বিশেষ প্রয়োজন ছাড়া আমরা কেউই আর বাইরে বেরোই না। বারবার সিগনেচার করতে কারই বা ভালো লাগে বলুন? ওকে, থ্যাংক ইউ কৌশিক, আজ রাখি, দরকার পড়লে আবার কল করব। ফোনটা ডিসকানেক্ট করে সোমনাথ বাবু কাউকে কিছু না বলে সোজা কলেজে পৌঁছে গেলেন। গেটের সিকিউরিটি গার্ডদের ডেকে বললেন রেজিস্টার খাতাটা তার ইমিডিয়েট চাই। একজন গার্ড খাতাটা নিয়ে আসতেই তিনি অনুষ্ঠানের দিন সকাল থেকে যারা কলেজে এসেছে তাদের প্রত্যেকের নাম ও এন্ট্রি টাইম দেখতে লাগলেন। বেলার দিকে নামগুলো দেখার সময় একটা নামে এসে চোখ আটকে গেল তার। এসব তিনি কি দেখছেন? একজন মানুষ মুখের উপর তাকে সাজিয়ে গুছিয়ে এতগুলো মিথ্যে কথা বলতে পারল? তার মানে সিঞ্জিনীর নামের সিমটাও এই মানুষটাই দিনের পর দিন ব্যবহার করে গেছে, আর ভয় দেখিয়ে সিঞ্জিনীকে নোংরা কুপ্রস্তাবগুলো চুপচাপ মেনে নিতে বাধ্য করেছে। কিন্তু শুধু মুখে কথাগুলো বললে তো কেউ বিশ্বাস করবে না, অতঃপর প্রমাণ জোগাড় করতে হবে তাকে। রাগে গা হাত পা রি রি করে উঠলেও মনটাকে যথাসম্ভব শান্ত করলেন সোমনাথ বাবু। রেজিস্টারটা নিয়ে থানাতে ফিরে এসে সামন্তবাবুকে বললেন, এই লোকটার সমস্ত কলের লোকেশন এক্ষুনি আমার চাই, যান তাড়াতাড়ি করুন। আধ ঘন্টার মধ্যে সামন্তবাবু সমস্ত প্রমাণ সোমনাথ বাবুর হাতে তুলে দিলেন। যা ভেবেছিলেন ঠিক তাই, এই লোকটাই অপরাধী। তাই সিঞ্জিনীকে যেখানে খুন করা হয়েছিল ঠিক সেই একই জায়গাতেই অপরাধীরও ফোন লোকেশন দেখা যাচ্ছে। মাথাটা আর ঠিক রাখতে পারছেন না তিনি। সামন্তবাবুকে অ্যারেস্ট ওয়ারেন্ট রেডি করতে বলে নিজে কেসের সাথে জড়িত সবাইকে টেক্সট করে জানালেন আগামীকাল 11টার মধ্যে সবাইকে পুলিশ স্টেশনে আসার জন্য। পরের দিন বেলা 11টা নাগাদ সবাই একে একে থানায় উপস্থিত হলো। সামন্তবাবু একটা বড় ঘরে সবাইকে নিয়ে যেতেই সবাই অপরাধী ও সোমনাথ বাবুকে দেখে চমকে উঠল। সোমনাথ বাবু বললেন, এত অবাক হবেন না আপনারা, অপরাধী নিজেই আপনাদের কাছে স্বীকার করবে এত বড় একটা ঘটনা সে কি করে এত সুন্দরভাবে ঘটালো। মাথা নিচু করে অপরাধী বলতে শুরু করলো, মালিনী মেয়ে হিসেবে ভালোই হলেও ওর মতো মিডল ক্লাস ফ্যামিলির মেয়েকে আমি কোনোদিনই মন থেকে মেনে নিতে পারিনি, আবার পরিবারের বিপক্ষে গিয়ে কোনো কথা বলতেও পারিনি। আসলে মালিনী সবসময় ঘরোয়া কথাবার্তা বলতো, তাই আমি এমন একটা মেয়ের সন্ধান করছিলাম যে আমার সব চাহিদা পূরণ করবে। তারপর একদিন আমার সিঞ্জিনের সাথে দেখা হলো। ও এমনিতে স্মার্ট হলেও মাঝে মধ্যে ভীষণ নার্ভাস হয়ে পড়তো, আর আমি ওর সে দুর্বলতাটাকে কাজে লাগালাম। ওর জীবন নষ্ট করে দেবার ভয় দেখিয়ে আমি ওকে ওর নামের একটা সিম কিনে সেটা আমাকে হ্যান্ড ওভার করতে বাধ্য করেছিলাম। সিমটা পাবার পর আমি সবসময় ওর সাথে মেসেজেই কথা বলতাম, এমনকি ও ফোন করলেও আমি কোনো কথা বলতাম না, যা বলার ওই বলতো, কারণ আমি জানতাম কথা বললে ভবিষ্যতে ও আমার নামে কমপ্লেন করলে আমার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইদানিং ও আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। নবীন বরণের আগের দিন রাতে
আমাকে সবাইকে সবকিছু বলে দেবার হুমকিও দিয়েছিল। তখনই আমার মাথাটা গরম হয়ে যায়। ঠিক করি এবার ওকে সরিয়ে ফেলতে হবে। তখন আমি ওকে ওই জঙ্গলের মধ্যে আসার জন্য মেসেজ করি। ও প্রথমে আসতে চায়নি, কিন্তু আমাদের প্রাইভেট চ্যাট পাবলিক করে দেবার ভয় দেখিয়ে আমি ওকে আসতে বাধ্য করি। কিছুক্ষণের মধ্যে সিঞ্জিনি এসে পৌঁছয়। এসে আমার সাথে তর্ক বিতর্ক শুরু করে দেয়। আমার ফোনটা কেড়ে নিয়ে সবকিছু ডিলিট করে দেবার চেষ্টা করে। মাথাটা আমার আগে থেকে গরম ছিল। আমি নিজেকে ঠিক রাখতে না পেরে ওর গলাটা টিপে ধরি। তবে সত্যি বলছি, আমি বুঝতে পারিনি শ্বাস আটকেও মারা যাবে। ও মারা যাবার পর আমি ওর বডিটা জলে ফেলে দিয়ে ওখান থেকে বেরিয়ে যাই। ভেবেছিলাম কেউ কিছু জানতে পারবে না, আর পারলেও আমার দিকে কোনো সন্দেহ যাবে না। হঠাৎ সোমনাথবাবু বলে উঠলেন, ঠিক বলেছেন, যেভাবে আপনি পুরো ঘটনাটা সাজিয়েছিলেন তাতে সত্যিই আপনাকে ধরা সহজ কাজ ছিল না। কিন্তু ওই যে কথায় বলে না, যত বড়ই অপরাধী হোক না কেন, একটা না একটা ভুল সে করবেই। অতএব আপনিও সেটাই করলেন। সাধের গাড়িটা চুরি হয়ে যাবার ভয়ে আপনি সেদিন সেটাকে কলেজ ক্যাম্পাসে পার্ক করলেন, আর তখনই রেজিস্টার খাতায় ভুল করে সইটা করে ফেললেন। আসলে এই সইয়ের ব্যাপারটা আপনার মাথাতেই আসেনি। আপনি ভেবেছিলেন মেন গেটের সামনে কোনো সিসি ক্যামেরা না থাকায় আপনি ধরা পড়বেন না। কিন্তু থ্যাঙ্কস টু কৌশিক, যে কথায় কথায় আমাকে কলেজের রেজিস্টারে সই করার কথাটা বলেছিল, নয়তো এই সিগনেচারের ব্যাপারটা তো আমারও জানা ছিল না। কৌশিকের কাছে জানার পরই আমি কলেজে গিয়ে রেজিস্টার খাতাটা চেক করি, আর তারপরে সবটা দুয়ে দুয়ে 4 হয়ে যায়। একটু থেমে সোমনাথবাবু আবার বলতে শুরু করলেন, যাই হোক, শেষ পর্যন্ত আপনি নিজের দোষ স্বীকার করছেন তো? অপরাধী দুহাত দিয়ে মুখ ঢেকে বলে উঠল, হ্যাঁ করছি। সোমনাথবাবু বললেন, ওকে, দেন ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার দিব্য ভট্টাচার্য। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, দিনের পর দিন কেরিয়ার শেষ করে দেবার ভয় দেখিয়ে, ফেল করানোর ভয় দেখিয়ে, চাকরি পেতে না দেবার ব্ল্যাকমেল করে আপনি যেভাবে আপনার ছাত্রীকে ব্যবহার করে গেছেন, একটা মেয়েকে তার ব্যক্তিগত ছবি শেয়ার করতে বাধ্য করেছেন, তাতে আপনাকে শিক্ষক বলতে আমার লজ্জা করছে। আকাশ এতক্ষণ চুপ করে ঘরের একদিকে দাঁড়িয়েছিল। এবার এগিয়ে এসে বলল, কিন্তু সোমনাথবাবু, সিঞ্জিনি যে আমাকে অনুষ্ঠানের কয়েকদিন আগে জানিয়েছিল দিব্য স্যার ছুটিতে আছেন। সোমনাথবাবু বললেন, হ্যাঁ আকাশ, তুমি ঠিকই জানতে। সকলের চোখে ধুলো দেওয়ার জন্য এবং কেউ যেন তাকে সন্দেহ না করে, সেই জন্য তিনি কয়েকদিন আগে থেকে ছুটি নিয়ে সবটা প্ল্যান করেছিলেন। তারপর অনুষ্ঠানের দিন জঙ্গলের মধ্যে সিঞ্জিনিকে ডেকে এনে ঠান্ডা মাথায় শেষ করলেন। আর এই এত কিছু করার জন্য কয়েকটা দিন তার ছুটি তো দরকারই ছিল, তাই না দিব্য ভট্টাচার্য? দিব্য স্যার মাথা নিচু করে রইলেন। আকাশ দিব্য স্যারের কলার ধরে বলতে লাগলো, সিঞ্জিনি কলেজে ভর্তি হবার পর থেকে আপনাকে কত রেসপেক্ট করত। ফোনে পড়াশোনার কথা উঠলেই আপনার কথা বলতো, আর সে আপনি কিনা ওকে খুন করলেন। কেন? ও কি ক্ষতি করেছিল আপনার? বলুন। কান্নায় ভেঙে পড়ল আকাশ। সামন্তবাবু দিব্য স্যারকে লকআপে নিয়ে চলে গেল। সোমনাথবাবু আকাশ আর সায়ন্তনের সামনে এসে বলল, তদন্তের স্বার্থে আমি তোমাদের উপর সন্দেহ করেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। সোমনাথবাবু আবারও বললেন, মৌলি, তোমাকেও অনেক থ্যাঙ্কস। বিভিন্ন সময় তুমি আমাকে নানা ইনফরমেশন দিয়ে হেল্প করেছো। ইটস ওকে স্যার। সায়ন্তনকে নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হলেও সিঞ্জিনিকে আমি খুব ভালোবাসতাম, আর তাই মনে প্রাণে চেয়েছিলাম ওর খুনি ধরা পড়ুক। সোমনাথবাবু সিঞ্জিনির বাবা মাকে সমবেদনা জানিয়ে বললেন, মিস্টার চ্যাটার্জি, আমি আমার কথা রেখেছি। আপনাদের মেয়ের হত্যাকারীকে সবার সামনে এনে দিয়েছি। এবার ওকে শাস্তি দেবার ব্যবস্থাও আমিই করব। সবাই সোমনাথ বাবুকে ধন্যবাদ জানিয়ে চলে যাবার পর উনি নিজেও থানা থেকে বেরিয়ে এলেন। পকেটে ফোনটা বাজছে। তুলতেই ওপার থেকে স্ত্রী শ্রীজার গলা শুনতে পেলেন, কি গো, কাল দোল, মনে আছে তো? ছেলে বলেছে এবছর আমরা রং বেরঙের মুখোশ পরে দোল খেলবো। আমরাও দেখতে চাই তুমি ঠিক কত বড় পুলিশ অফিসার। হাসতে হাসতে ফোনটা কেটে দিল শ্রীজা। হেসে ফেললেন তিনি নিজেও। গাড়ির সাইডের আয়নাটার দিকে তাকিয়ে বলে উঠলেন, আবারও মুখোশের আড়ালে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।